আসসালামু আলাইকুম দর্শক, চ্যানেল 10 টিভির অফিসিয়াল পেজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আগামী 28 তারিখ পবিত্র ঈদুল আজহা, ঠিক আগ মুহূর্তে আমাদের অফিসে উপস্থিত হয়েছেন চট্টগ্রাম 12 পটিয়া আসনের সংসদ সদস্য প্রার্থী ডক্টর মোহাম্মদ শওকত হোসেন হিরো সাহেব। আর সাথে রয়েছেন, যিনি ডান পাশে রয়েছেন জয়নাব বেগম, আমাদের রিপোর্টার। আর যিনি পাশে আরেকটা রয়েছেন, উনি হচ্ছেন চ্যানেল 10 টিভির ভাইস চেয়ারম্যান পি আক্তার মুক্তা। এখন আমরা এই সাক্ষাৎকার নেওয়ার জন্য বলবো জয়নাব বেগমকে। আসসালামু আলাইকুম স্যার। আজকে আমাদের চ্যানেল টিভির অফিসে আপনার উপস্থিত থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আহ, আমরা জানি আপনি পটিয়া 12 আসনে চট্টগ্রামে নির্বাচন করেছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। আপনার পটিয়া, চট্টগ্রাম এবং বাংলাদেশ সম্পর্কে আপনার চিন্তা ভাবনাটা একটু আমরা জানতে চাইছি আপনার কাছে। কি বলেন? ধন্যবাদ। আমরা আপনাকে ট্যাঙ্ক টিভি ধন্যবাদ। ট্যাঙ্ক টিভির সকল কলাকুশলীকে ধন্যবাদ। সেই সাথে ট্যাঙ্ক টিভির শুভানুধ্যায়ী যারা আছে, যারা এই দায়িত্ব শুনছেন, সবাইকে পবিত্র ঈদুল আজহা শুভেচ্ছা। পবিত্র ঈদ বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। আসলে আমি চাই আপনারা যখন যে যার এলাকায় যাবেন ঈদ আজহা পালন করার জন্য, আপনার ধীরে সুস্থে দেখে শুনে যাবেন। নিজের আগে সেফটি প্রথমে, এরপরে আপনার ধর্মকর্ম। আপনার যদি জীবনই না থাকে, সেখানে ধর্মকর্ম দিয়ে কি করবেন? তাড়াহুড়া করে প্লিজ আপনারা যে যার গন্তব্যে যাবেন না। এই পর্যায়ে আমি আসলে বলছি, সেটা হলো আমার ছোটকাল থেকে স্বপ্ন ছিল আমি একজন সেবক হব জনগণের। সেই পরম্পরায় আমি গত ফেব্রুয়ারি 12 আসন্ন যেটা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দিয়েছিল, সেটাতে আমি স্বতন্ত্র প্রার্থী ছিলাম, পটিয়ার একমাত্র স্বতন্ত্র প্রার্থী। তো আমি স্বতন্ত্র প্রার্থী হওয়ার আগে আমি পটিয়ার জন্য, চট্টগ্রামের জন্য, সমগ্র বাংলাদেশের জন্য সুফল বইয়ে আনে একজন সাধারণ জনগণ হিসেবে আমি কর্মযজ্ঞ করেছি। কর্মযজ্ঞ করেছি বলতে মানে এটা আসলে মুখে বলে ফেললাম কর্মযজ্ঞ, শব্দটা অনেক ব্যাপক। সেই পরম্পরা আমি বলতে চাই, আপনারা জানেন কক্সবাজার এক্সপ্রেস এবং পর্যটন এক্সপ্রেস এটা ঢাকা কমলাপুর থেকে ছেড়ে এসে চট্টগ্রাম থেকে কক্সবাজার যায়। কিন্তু চট্টগ্রামের মানুষ যারা, তারা টিকিটের টিকিট নাগালও পায় না, 15 দিন আগে অনলাইনে চলে যাবে। তো আমি খোঁজ খবর নিয়ে পাহাড়তলী জংশনে গিয়ে জানতে পেরেছি অনেক বগি পরিত্যক্ত করে রয়েছে। সেটা আমি রেলওয়ের সচিব মহোদয়, গত পিরিয়ড ইন্টারিম গভর্নমেন্টের সময়ে উপদেষ্টা মহোদয়, রেলওয়ের ডিবি, টিউপিএস, সিসিএম, আবার রেলওয়ের এডিজি যিনি রোস্ট দেখে রেল সংক্রান্ত লাইন, আমি ওনাদেরকে বুঝাতে সক্ষম হয়েছি চট্টগ্রাম মানুষ, যদিও বাংলাদেশের সবাই জানে চট্টগ্রাম মানুষ তুলনামূলক ধনী। আসলে সবাই সেরকম তুলনামূলক ধনী নয়। আমরা জানবেন নতুন ব্রিজ থেকে কক্সবাজার যারা যায়, খুবই বাসের দৌরাত্ম্য, অনেক সিন্ডিকেট বড় ধরনের। সেজন্য আমি কর্তৃপক্ষ যেগুলো নাম বললাম, যে সমস্ত পদবি, তাদের কাছে ডোর টু ডোর গিয়ে আমি আবেদনকারী, আমি দরখাস্ত, আমি বোঝাতে সক্ষম হয়েছি 2টা বা 3টা বা 4টা লোকাল ট্রেন যদি চিটাগং থেকে কক্সবাজার যায়, তাহলে আপনাদেরই রেভিনিউ বাড়বে। কারণ ছোটকাল থেকে শুনতাম বিমানের মধ্যে, রেলের মধ্যে যত সব সেবামূলক কর্মকাণ্ড আছে সরকারের, সবগুলোতে সবসময় ভর্তুকি দিতে হয়। কেন আপনারা এখন দেখেন, একজন বড় কর্মকর্তাও অন্য মন্ত্রণালয় হলে সে রেলের টিকিট পায় না। তাহলে কিন্তু আবার এটা বলতে পারবেন এখন বর্তমানে কালোবাজারি একেবারে জিরোতে চলে আসছে। কারণ আমি রেলওয়ের একজন অংশীদার সদস্য, রেলওয়ে ঢাকাতেও অংশীদার সভা হলে সেখানে আমি দাওয়াত পাই, আর চিটাগংয়েও রেলওয়ের বড় ধরনের যেগুলো অংশীদার সভা হয়, সেগুলোতে আমি সর্বপ্রথম জোরালো বক্তব্য রেখেছি, ঝাঁঝালো বক্তব্য রেখেছি। সচিবের উপস্থিতিতে কি রেখেছি? সুবর্ণ ট্রেনে, সোনার বাংলা ট্রেনে চিটাগং থেকে ঢাকায় যেগুলো যায়, এগুলো ভিআইপি ট্রেন বলা হয়। লোকাল ট্রেনের কথা আমি বললাম না। সেখানে কেন লাক্সের সাবান বা অন্যান্য সাবান 4 ভাগের 1 ভাগ থাকবে, 2 ভাগের 1 ভাগ থাকবে। তারপর টিস্যু কেন 4 ভাগের 1 ভাগ থাকবে, 2 ভাগের 1 ভাগ থাকবে। তারপরে রেলওয়ে সুইচ গুলো নষ্ট। যদিও অংশীদার সবাই অন্যরাও বলে থাকে, মূলত আমি বেশি মানে দৌড়ঝাঁপ করেছি। তো সেজন্য আমি অলরেডি রেলওয়ের ভবনে, রেল মন্ত্রণালয়ে আমি একটা পরিচিত মুখ।
মূলত আমি আসলে এই কাজটা কেন করলাম? মানুষের ছোটকাল থেকে একটা সবারই মনের মধ্যে লাল একটা স্বপ্ন থাকে। আমার কি স্বপ্ন রেলওয়ের এই যে বাংলাদেশের মানুষকে সেবা পাইয়ে দেওয়ার জন্য রেলওয়ে যাতে আরো ভালো রাজস্ব পাই, আমি কেন করলাম? সেই ৯০ সালে যখন আমি ক্লাস 6 এ পড়ি, পটিয়ার একটা স্বনামধন্য স্কুল আবু মোস্তফা রাতাল উচ্চ বিদ্যালয়। এটা একটু স্মৃতিচারণ করতেছি। কিন্তু আসলে বলতে চেয়েছিলাম অন্য কথা। কিন্তু কথা প্রসঙ্গে এই স্মৃতিচারণটা চলে এসছে। মানে আমি কেন হুট করে রেলওয়ের সেবাতে গেলাম? একজন সাধারণ পাবলিক হয়ে অন্য ১০ জনকে কেন আমি সেবাটা নিয়ে দিতে গেলাম? সেটি হলো ৯০ সালে যখন আমি ক্লাস 6 এ ভর্তি হই, তখন বৃহস্পতিবার দিনটা আসলে আমাদের জন্য মনে হইতো চাঁদ উঠছে। কেন? আমি তখন ২ কিলোমিটার পথ হেঁটে পটিয়ার খান মোহনা স্টেশন থেকে হেঁটে, হেঁটে আসতাম। আমি না, সবাই তখন হেঁটে, হেঁটে আসতো। আর ২০০০ সরি ৯৬ সালে ক্লাস 6 এ যখন আমি ভর্তি হই, তখন এরকম যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল না। আমাদের একমাত্র হেঁটেই আসতাম, হেঁটেই যাইতাম। যতই আর্থিক ব্যবস্থা ভালো হোক না কেন, তাদেরও তখন মানে হেঁটে যাওয়া চলাফেরাই করাই একমাত্র ইয়ে ছিল, মাধ্যম ছিল। তো সেজন্য যখন বৃহস্পতিবার আসলো ৪ ঘন্টা পিরিয়ড হইতো, দোহাজারী থেকে একটা ট্রেন আসতো, তখন ৪ ঘন্টার মধ্যে আমাদের কানটা থাকতো কোথায়? কখন ট্রেনটা পটিয়া ঢুকতেছে। কানটা থাকতো সেখানে। কোন মাসের মধ্যে যদি ৪ টি বৃহস্পতিবার পড়ে, অথবা মাসের মধ্যে যদি সপ্তাহে ৫ টি বৃহস্পতিবার পড়ে, তখন স্যারে যদি ৪র্থ ঘন্টা যে ক্লাসটা বেশি নেয়, স্যারকে গালি দিতাম মনে, মনে। কেন গালি দিতাম? এই বুঝি আজকে ট্রেনটা হারাইলাম। আজকে বৃহস্পতিবার দিনের মধ্যে আমাদেরকে হেঁটে, হেঁটে আবার আসছিও হেঁটে। প্রতিদিন তো ৫-৬ দিন, তখন ৬ দিন ক্লাস চলতো। শনিবার বন্ধ ছিল না। শনিবার সকাল ক্লাস চলতো। তখন বৃহস্পতিবার দিন হেঁটে, হেঁটে আজকেও মনে আসতে হবে। তো মাঝে, মাঝে ৫ সপ্তাহ ৫ টা বৃহস্পতিবার বা ৪ টা বৃহস্পতিবার মধ্যে হয়তো ৩ বৃহস্পতিবার ট্রেন পেয়েছি, হয়তো ২ বৃহস্পতিবার ট্রেন পেয়েছি। এই সেই ছেলে আমি মোহাম্মদ আক্তার শাখাওয়াত হোসাইন হিরু। এই যে যখন স্যারে একটু ক্লাস বেশি নেওয়াতে দৌড় দিয়ে দেখলাম যে প্রায় ধরেন ১০ মিনিটের চেয়ে দৌড়াতে হয়। আমাদের স্কুল পটিয়া থানার সাথে লাগানো, যেটা রাহাতাল স্কুল উচ্চ বিদ্যালয়, সেখান থেকে স্টেশনে দৌড়াই যাইতে ৭-৮ মিনিট লাগে হেঁটে যেতে গেলে ১২-১৩ মিনিট লাগে। আমি দৌড় দিয়ে যাইতাম, তখন দেখতাম ট্রেনের পিছনের বগিটা। তখন মনের মধ্যে এত রেখাপাত হইতো, স্যারকেও মনে মনে বলতাম, নিজের প্রতিও ঘাম আসতো, কত কষ্ট হইতো বলতো। এই যে ৯০ সালের সেই ছেলে দেখিয়ে দিয়েছে সে মানে হারিয়ে যাওয়ার পাত্র না। সে নিজে উপকার ভোগী ওই সময় হতে না পারলেও সারা বাংলাদেশের জন্য, চট্টগ্রাম মানুষের জন্য এই সেই ছেলে ডাক্তার মোহাম্মদ সালাউদ্দিন বীরু দেখিয়ে দিয়েছে প্রবাল ট্রেন এবং সৈকত ট্রেন, ২ টা ট্রেন চালু করার মধ্যে সরকারকে সহযোগিতা করার জন্য। এটা একটা গেল। ২ নাম্বার, আসলে আমরা যতই টিভিতে, টক শোতে সুশীল সমাজ বলি না কেন, সবাই শুধু চিন্তা করে কখন গাড়ি বাড়ির মালিক হবে। আরে ভাই, গাড়ি বাড়ির মালিক তো আপনাকে কপালে দিতে হবে। তাহলে না আপনি গাড়ি বাড়ির মালিক হবেন। কপালে না থাকলে আপনি কি যুদ্ধ করে পরের পকেট থেকে টাকা ছিনতাই করে, খুন খারাপি করে, রাহাজানি করে, ব্যাংক মেরে, অন্যান্য চক্রান্ত করে আপনি এই পয়সা দিয়ে কি হবে? আপনি দেখবেন অন্যকে তো কে পয়সাওয়ালা হচ্ছেন, কিন্তু আপনি সুস্থ শরীর পাচ্ছেন না। আমি দেখি ঢাকা শহরে আমি বাস করি, দেখি যে অনেক বড়, বড় পয়সাওয়ালা শিল্পপতিওয়ালা ২ টা রুটি থেকে ৩ টা রুটি খাইতে পারে না, ১ টা রুটি খাইতে পারে না। তাহলে এই পয়সার পিছনে দৌড়িয়ে লাভ কি হবে? কথাটা এই জন্য বললাম, আমার আরেকটা ভীষণ কাজ পটিয়া, চট্টগ্রাম, বাংলাদেশের জন্য। আমি নাম বলব না। বাংলাদেশের আপনারা জানেন বড়, বড় লবণ শিল্প। এক কথায় এমন, এমন মাফিয়া ডন যাদেরকে বলা হয়, লবণ শিল্প বাংলাদেশের মধ্যে কয়েকটা হাতে নাগাদ গোনা। আপনারাই জানেন। আমি আর নাম বলতে চাচ্ছি না। নাম বলে আমি আমার পরিবারকে এতিম করতে চাচ্ছি না। আমার ওয়াইফকে বিধবা করতে চাচ্ছি না। কারণ তাদের ব্যবসার মধ্যে আমি তো ঢিল মারতেছি। সেটা হলো কি? আপনারা জানেন, গুগলে চার্জ দিলে আপনারা দেখতে পাবেন সারা বাংলাদেশের মধ্যে পটিয়া ৯৫ ভাগ লবণটা পরিষ্কার হয়, যেটাকে ক্রুড লবণ বা কালো লবণ, ময়লা লবণ ৯৫ ভাগ পটিয়া পরিষ্কার হয়। আর ৫ ভাগ পরিষ্কার হয় সাতক্ষীরা। আর পটিয়া ৯৫ ভাগ পরিষ্কার হয় কেন? এটা একটা খাল আছে, চন্দ্রকলা খাল বলে। এটা কর্ণফুলী নদীর মোহনা দিয়ে এটা গেছে। এটা ভৌগোলিক ভাবে বাঁশখালী, মহেশখালী, কুতুবদিয়া ওইখানে গিয়ে মন্নামা হয়ে বঙ্গোপসাগর অর্থাৎ বে অফ বেঙ্গল সাথে জড়িত হয়েছে। আপনারা অবাক হয়ে যাবেন, আমি যখন একটা কাজ করতে গিয়েছি, আমার নিজের পরিশ্রম লব্ধ টাকা দিয়ে অনেক সময় দুপুরের ভাত খাওয়ার সময় হয়ে গেছে, নামাজের সময় পার হয়ে গেছে, নামাজ কাজা করেছি, ভাত খাই নাই। কারণ আমি সচিবের সাথে দেখা করতে গেছি। সচিব তো আমার একজনের কাজের জন্য বসে থাকবে না।
বাংলাদেশের অনেক অভাব। চ্যানেল 10 সত্যের সন্ধানে আমরা।